Yeah. So I hope that all of you can see the screen. সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ, তাই তো? ডেফিনেশন হ্যাঁ স্যার। ডেফিনেশন কথাটা লেখা আছে। ফাইন। So we are not interested about definition. আমি তো এই মেটেরিয়ালটা তোমাদের দিয়ে দেবো। ইটস আ ভেরি ভেরি নাইস, খুব সুন্দর আর কি। আমি দেখলাম এই স্লাইড শেয়ারে দারুণ দারুণ স্লাইড পাওয়া যায়। তো এটা আমাদের এটাই তো রিসোর্স, মানে অনলাইন রিসোর্সেস এখন ইউজ করতে পারলে পড়াশোনা খুব ইজি হয়ে গেছে। ঠিক আছে, বায়োলজিক্যাল সেন্ট্রিফিউগেশন। এই যে বায়োলজিক্যাল সেন্ট্রিফিউগেশন, হোয়াই ডু উই ইউজ ইট? তোমরাও সেন্ট্রিফিউগেশন ইউজ করেছো, সেন্ট্রিফিউজ করেছো, তো কেন আমরা এটাকে কেন ব্যবহার করি? তোমরা আমাকে কয়েকটা ইউজ বলো তো এই বায়োলজিক্যাল সেন্ট্রিফিউগেশনে। প্রত্যেকে একটা করে বলো, স্টার্ট করো। সুপর্ণাকে দিয়ে শুরু হবে। সুপর্ণা একটা ইউজ বলো বায়োলজিক্যাল সেন্ট্রিফিউগেশনে। স্যার কি সেন্ট্রিফিউগেশনের? হ্যাঁ অবশ্যই। ওই তো সেন্ট্রিফিউজ করে মানে সেল ডেব্রিস গুলোকে আমরা প্রেসিপিটেট করি, ভেরি গুড। মানে স্পিন কিসের থেকে? স্পিন করে, কিসের থেকে? মানে পুরো স্যাম্পেলটা থেকে আর কি। মানে আমরা যখন ওই সেল ফ্র্যাকশনেশন করেছিলাম, তখন ওই পুরো স্যাম্পেলটাকেই আমরা পুরো বেটে নিয়ে জল দিয়ে ওটাকে গুলে মানে আলাদা করেছিলাম। মানে সেল ডেব্রিস গুলো আলাদা, সেল মেমব্রেন গুলো থাকে, মানে সেল প্রেসিপিটেট হয় আর কি। হ্যাঁ মানে তুমি যেটা বলেছো সেটা কি বলছো অবশ্যই, এই নিয়ে কোনো ডাউট নেই আমার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমরা সাবসেলিউলার ফ্র্যাকশনেশন করেছিলে আমাদের ওই সেন্ট্রিফিউজটা দিয়ে, কলেজের সেন্ট্রিফিউজ দিয়ে। ওতে তো ম্যাক্সিমাম মেমব্রেন বেরোতে পারে আর নিউক্লিয়াস বেরোতে পারে, বা তার বেশি তো কিছু বেরোনো অসম্ভব। ও স্পিডই কত? ও তো খুব বেশি হলে 10,000 জি বা 10,500 জি-তে ওঠা যায়। তাতে আর তুমি কোন সেল অর্গানেল পাবে? যাই হোক, ও যেটা কথাটা বলেছে সে কথাটা ঠিকই বলেছে। মানে একেবারে খারাপ সেন্ট্রিফিউজ আমাদের না, সেটা তোমরা দেখতেই পাবে যে এটা কোনো ডেস্কটপ সেন্ট্রিফিউজ বা মাইক্রো সেন্ট্রিফিউজ নয়, তার থেকে বেটার। বাট ডেফিনেটলি এটা আল্ট্রা সেন্ট্রিফিউজও নয়। তো 3 নম্বর, মানে 5 সেকেন্ড থার্ড ফোর্থে যদি হয় তাহলে 2 নম্বরে আসছে আল্ট্রা সেন্ট্রিফিউজ, তারপর এটা, তারপর ডেস্কটপ সেন্ট্রিফিউজ, মাইক্রো সেন্ট্রিফিউজ, মানে ওরকম 1 2 3 4 না, আলাদা আলাদা ইউজ আছে, আমরা বলবো। তাহলে ঠিক আছে, ও একটা জিনিস বললো যে সেটা ঠিক কথাই, যে দেখো সেলুলার ফ্র্যাকশনেশন মানে তুমি তো একেবারে সব অর্গানেল সেপারেট করতে পারবে না। বাট ইয়া, তুমি যদি মনে করো যে ধরো তুমি সেলের যে ডেব্রিজ, মানে মেমব্রেন কে রাপচার করেছো, মেমব্রেন ডেব্রিজ কে তুমি আলাদা করতে চাও, সেটা অবশ্যই করা যেতে পারে আমাদের সেন্ট্রিফিউজে। আর কোনো ফাংশন কেউ বলবে সেন্ট্রিফিউগেশনে? প্লাজমিক ডিএনএ বা জেনোমিক ডিএনএ আইসোলেট করা হয়, মানে এই যে পেলেটটা যেটা সংগ্রহ করা হয়, প্যালেটটা। হ্যাঁ, সেটাতে কি করা হয়? পেলেট সংগ্রহে কি করা হয় আমাকে একটু বলো, কি কাজটা করা হয় পেলেট সংগ্রহে? মানে বুঝলাম না। হ্যাঁ ওটা মানে তো মানে ওই যে, হ্যাঁ বলো প্লাজমিক ডিএনএ জেনোমিক ডিএনএ কিভাবে আইসোলেট করা হয়, তুমি আমাকে একটু বল। আমি সেটাই বলছি যে সেন্ট্রিফিউগেশনের কি রোল প্লাজমিক ডিএনএ বা জেনোমিক ডিএনএ আইসোলেশনে? সেন্ট্রিফিউগেশনের রোলটা হচ্ছে যে যে সমস্ত মানে ওই বাকি যে সেল ডেব্রিস যেগুলো থাকে, মানে যে আরএনএ বা প্রোটিয়েজ যেগুলোকে নষ্ট করে দেওয়া আছে, সেইগুলো তো সুপারনেটেন্টে থাকে, সেইটাকে, আর ডিএনএটা নিচে প্যালেট হিসেবে পড়ে যায়। ওই দুটোকে আলাদা করছে সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে, যাতে শুধু ডিএনএটা আমি যাতে পাই, যেটা আমি জেলে জ্বালানোর পর দেখতে পাবো। ভেবে চিন্তে বলো। যাই হোক, ও একটা কনসেপ্ট বললো যে আইসোলেশন। ঠিক আছে, যদিও ওইটা একদমই হয় না। তোমার যে সেল ডেব্রিস, প্রোটিন ডেব্রিস, যে জেনোমিক ডিএনএ ফ্র্যাগমেন্ট, সেইগুলোকে আমরা পেলেট করে দিই। প্লাজমিক ডিএনএটাকে আমরা সুপারনেটেন্ট ফর্মে পাই। তারপরে হ্যাঁ, সেই উল্টো সুপারনেটেন্টটাকে, হয়ে গেছে হ্যাঁ, একটু। সেই সুপারনেটেন্টটাকে আমরা কলম দিয়ে পাস করিয়ে বাইন্ড করতে পারি, বা সেই সুপারনেটেন্টের মধ্যে আমরা আইসোপ্রোপানল অ্যান্ড ইথানল অ্যাড করে
সেটাকে প্রেসিপিটেট করতে পারি প্লাজমিক ডিএনএ। যাই হোক, একটা কথা ওর তাহলে বলেছে যে সেপারেশন অফ ফ্র্যাকশন ইনক্লুডিং সেপারেশন অফ ডিএনএ ফ্রম আ ডিএনএ, যেটা কিন্তু অন্য কোনোভাবে করা সম্ভব না। ঠিক আছে, হাউ উড ইউ আদারওয়াইজ সেপারেট আ জেনোমিক ডিএনএ ফ্রম আ প্লাজমিক ডিএনএ? দ্যাট কুড বি ওনলি সেপারেটেড বেসড অন দ্য সাইজ অফ দ্য ডিএনএ। এছাড়া আর কোনো টেকনিক আছে নাকি যে যার মাধ্যমে তুমি একটা ডিএনএ কে আরেকটা ডিএনএ থেকে সেপারেট করতে পারো? কোনো টেকনিক নেই। ঠিক আছে, দ্যাট কুড বি অনলি ডান বেসড অন দ্য সাইজ। এবং দেখো একটা কথা তোমাদের চিরকাল বলি, সেটা হচ্ছে যে সাইজ corresponds to the molecular mass for a DNA or for a protein। এটা আমাদের মনে রাখতে হবে যে একটা বেস অন অ্যান অ্যাভারেজ তার মলিকিউলার ওয়েট 300, বেস পেয়ার হলে 600, একটা অ্যামিনো অ্যাসিড হলে কত? অ্যাভারেজ মলিকিউলার ওয়েট কত একটা অ্যামিনো অ্যাসিডের প্রোটিনের? 110 ডাল্টন। 110 ডাল্টন। 110 ডাল্টন। ভেরি গুড। ঠিক আছে, তাহলে এইগুলোর তাহলে ব্যাপার হচ্ছে, এবার যদি আমি বলি যে একটা 20 অ্যামিনো অ্যাসিডের সাইজের প্রোটিন, তার মানে সেটার মলিকিউলার ওয়েট হবে গিয়ে হচ্ছে 2.2 কেজি। তো এইটা আমাদের বুঝতে হবে, আমি যদি বেসড অন সাইজ বলি দ্যাট মিনস বেসড অন দা মাস। আদারওয়াইজ কিন্তু এখানে সাইজ মানে হচ্ছে নাম্বার অফ বেস পেয়ার্স বা নাম্বার অফ অ্যামিনো অ্যাসিড দ্যাট করেসপন্ডস টু দা molecular mass of the DNA of the protein. There is no doubt about it. Very good. তাহলে এইটা একটা প্লাজমিক ডিএনএ আইসোলেশনে কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমি ডিএনএ থেকে ডিএনএ কে সেপারেট করতে পারার জন্য কিন্তু আমার একটা টেকনিক দরকার, এবং সেই টেকনিকটা কিন্তু ডেফিনেটলি হচ্ছে গিয়ে আমার সেন্ট্রিফিউগেশন। আদারওয়াইজ we exploit this property of difference in size, which actually is the measure of difference in mass, and we separate accordingly. আমি কিন্তু accordingly separate করি। ওকে, so that is the thing, actually. So সেটাই ব্যাপার যে ডিএনএ থেকে ডিএনএ সেপারেশন দ্যাট কুড বি অনলি অ্যাচিভড বাই দিস সেন্ট্রিফিউগেশন। প্রোটিন বা মেমব্রেন টেকনিক হয়তো অন্যভাবেও করা যেতে পারে, দেয়ার আর টেকনিক, ডিএনএ থেকে ডিএনএ আইসোলেশন could only be achieved by centrifugation. ওকে, এরপরে কে কি বলবে? আর ইউজ বলো। তোমরা তো পড়েছো বায়োফিজিক্সে। এই আবার ব্লাডে মানে স্যার ব্লাড সেপারেশন গুলো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে তোমার ধরো প্লাজমাটা নিয়ে কাজ, তো অবভিয়াসলি অন্য যে তোমার ধরো প্লাজমাটা না, আমি বুঝতে পেরেছি সায়ন দাস তুমি যেটা বলতে চাইছো। তোমার গলা যদিও আমি শুনতে পাচ্ছি না, স্টিল তুমি ব্লাডের কথাটা বললে আমি বুঝতে পেরেছি যে তুমি যদি তোমার প্লাজমাটা নিয়ে কাজ, তো বাকি যে ব্লাডটা থেকে যে কর্পাসেলস এন্ড এক্সেট্রা এগুলোকে তুমি আর কি রিমুভ করতে চাও, দেন হাউ ডু ইউ রিমুভ ইট? তখন কিন্তু তোমার এই ধরনের পদ্ধতি তুমি ব্যবহার করতে পারো। অবভিয়াসলি you can use centrifugation, right? Another application, absolutely correct. আচ্ছা, তোমরা ইয়ে করছো, তোমরা প্র্যাকটিক্যাল করছো? হ্যাঁ স্যার, চলছে আমাদের। ভেরি গুড, ভেরি গুড। কি অনলাইনে চলছে নাকি বাড়ি গিয়ে চলছে? তাহলে অনলাইনে। অনলাইনে চলছে। ওকে ওকে ওকে, ভেরি গুড। হ্যাঁ, তারপর বলো, আর ইউজ বলো। আর বলো কি রুদ্রজিৎ, একটা ইউজ বলো সেন্ট্রিফিউগেশনের। The most commonly used technique in molecular biology lab, centrifugation, সেটার আরেকটা ইউজ একটু বলো প্লিজ। স্যার ডিএনএ আর আরএনএ সেপারেট করতে পারবো? ডিএনএ আর আরএনএ, হ্যাঁ সেপারেট করতে পারবে, করা যাবে। কি ডিএনএ এর সঙ্গে আরএনএ সেপারেট করতে পারবে? জেনোমিক ডিএনএ এর সঙ্গে তো খুব ইজিলি করা যাবে। অবশ্যই হ্যাঁ, করা জেনোমিক। যাবে, হ্যাঁ করা যাবে। হুম।
বাট দেখো, সবকিছু কিন্তু এক ধরনের সেন্ট্রিফিউজ দিয়ে হয় না। দিস ইজ অলসো সামথিং ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড, যে আমি যে এত সেন্ট্রিফিউগেশন তোমাদের পড়াবো, হ্যাঁ, প্রিপারেটিভ, অ্যানালিটিক্যাল, এগুলো আলাদা আলাদা পারপাসের জন্য আলাদা আলাদা সেন্ট্রিফিউজ কিন্তু ব্যবহার করা হয়। ডিএনএ আরএনএ সেপারেশন এটা কিন্তু একটু কমপ্লিকেটেড ব্যাপার। এটা তুমি নর্মাল আমাদের যে কোনো সেন্ট্রিফিউজে কিন্তু করা যাবে। আচ্ছা, আর 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 কোনো ইউজ অ্যাপ্লিকেশন? স্যার যে কোনো মিক্সচার সলিউশনের ডেনসিটির অনুযায়ী পৃথককরণ করে থাকবে। ডেনসিটি অনুযায়ী কোনো একটি মিক্সচার সলিউশনের পৃথকীকরণ অবশ্যই করা যেতে পারে, অ্যাবসলিউটলি কারেক্ট। ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশনে আমরা ইউজুয়ালি এইরকম একটা কাজ করে থাকি। হ্যাঁ, অবশ্যই করা যেতে পারে, অ্যাবসলিউটলি কারেক্ট। তারপর করা যেতেই পারে। আর তোমরা রিয়েল ভাবো না। ক্রিম বের করা যেটা, হ্যাঁ, ক্রিম সেপারেশন মানে মাখন যেটা বের করে নেওয়া হয়। হ্যাঁ, করা যেতে পারে। আহ তিন স্টেপের, আচ্ছা ঠিক আছে, করা যেতে পারে, আই বাই দ্যাট। আর আর আমরা ল্যাবে যেগুলো ইউজ করি, আর মানে আজ তো কেউ সায়ন বিশ্বাস এখনো বলেনি, সায়ন বিশ্বাস একটা কিছু বলবে নিশ্চয়ই, কোনো একটা ইউজ অফ সেন্ট্রিফিউগেশন। কোনো সলভেন্টে ইমমিসিবল, সেটাকে মিক্সচার তৈরি করার জন্য সেন্ট্রিফিউজ করা যেতে পারে। কোনো সলভেন্টে ইনমিসেবল, তাহলে তো সেটা এমনি সলিউশন নয়, মিক্সচারই হবে। ঠিক আছে, তো সেটাকে আবার তুমি কিভাবে সেন্ট্রিফিউজ, মানে সেন্ট্রিফিউজ করলে তো পড়ে যাবে জিনিসটা, সলিডটা তো নিচে পড়ে যাবে। ইমমিসেবল যদি হয়, ইমমিসেবল যদি হয়, তাই ইমমিসেবল মানে তো তাহলে তো সলিউশন তৈরি হলো না, তাহলে মিক্সচারই তৈরি হলো। তো যখন যদি তুমি ইয়ে করো তখন তো পড়ে যাবে, সেটা তলায় পড়ে যাবে। এনিওয়ে, যাই হোক, অনেক সিম্পল সিম্পল ইউজ আছে। আমি যেটা বলেছিলাম খুব সিম্পল ইউজ, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল কালচার। ব্যাকটেরিয়াল কালচারের থেকে যদি আমি মিডিয়াটাকে সরাতে চাই, হাউ ডু উই ডু ইট? একেবারে বেসিক ইউজ, তোমরা ব্যাকটেরিয়াল সেল কালচার করেছো, তো তুমি ব্যাকটেরিয়াল সেল গুলো নিয়ে কাজ করবে। তো তুমি তো নিশ্চয়ই এলবি মিডিয়ায় কালচার করেছো, তুমি এলবি মিডিয়াটাকে সরাতে চাও, হাউ ডু ইউ ডু ইট? অবশ্যই তোমরা এটা 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 সেন্ট্রিফিউজ করেই করেছো। বাট দ্য থিং ইজ দ্যাট, যে আমার এই ব্যাপারটা ভাল লাগছে যে তোমাদের একটা খুব আইডিয়া আছে সেন্ট্রিফিউগেশন, যেহেতু তোমরা ব্যবহার করেছো। বিকজ আই রিয়েলি ফিল ফর ইউ পিপল যে তোমাদের 3টে ইয়ারের পর আর প্র্যাকটিক্যালটা হলো না। সেই 3টে ইয়ার আমি চেষ্টা করেছিলাম তোমাদেরকে ভালো করে শেখানোর, এবং আমি জানি না আর তোমাদেরকে প্র্যাকটিক্যাল শেখানোর তো কোনো স্কোপ হবে না বলেই মনে হয়। বাট দ্য কি থিং ইজ, যেটা আমি সবসময় ফলো করি, সেটা হচ্ছে যে স্টুডেন্টরা প্র্যাকটিক্যাল করুক, করলে অবশ্যই তারা ভুল করবে, দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন। ম্যাক্সিমাম হচ্ছে যে ছেড়ে দাও, ঠিক আছে, ওদেরকে ছেড়ে দাও, ওদেরকে বলে দাও এই 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 করতে হবে, নিজের মতো করে করুন। ঠিক আছে, সেই করতে গিয়ে 2-4টে ভুল হবে, রিডিং এদিক ওদিক আসবে, 2-একটা টেস্ট টিউব ভাঙবে, ওদের খুব একটা কিছু যায় আসে না। আর যতক্ষণ না ওদেরকে ছেড়ে দিচ্ছ, এই যাও টাইট্রেশন করো, যাও একটু ল্যাম্বার্ট-বিয়ার কার্ভটা ইউজ করো, কোনোদিনও শিখবে না। তুমি করে যাবে আর দূরবীন দিয়ে ছাত্রছাত্রীরা দেখবে, ওতে কোনোদিনও প্র্যাকটিক্যাল শেখা হয়? যাই হোক, উম, যেটা হচ্ছে যে এখানে যেটা হচ্ছে যে লেখাই আছে, biological centrifugation is a process that uses centrifugal forces to separate and purify mixture of biological particle in a liquid medium। মানে বায়োলজিক্যাল পার্টিকেলস যদি থাকে, তো এখানে অনেকগুলো কথা রয়েছে যেগুলোকে আমাদের ডিফাইন করতে হবে। একটা হচ্ছে এই যে সেন্ট্রিফিউগাল ফোর্সেস, হোয়াট ডু ইউ মিন বাই সেন্ট্রিফিউগাল ফোর্সেস? ঠিক আছে, আর নেক্সট হচ্ছে যে এই যে সেপারেট করলাম আর পিউরিফাই করলাম, ওকে, বাট হোয়াট ইজ আ বায়োলজিক্যাল পার্টিকেল? হুম, এখানে বায়োলজিক্যাল পার্টিকেল বলতে বলছে যে কোনো সাবসেলুলার ফ্র্যাকশন হতে পারে, সে মেমব্রেন ফ্র্যাকশন, নিউক্লিয়ার ফ্র্যাকশন, মাইটোকন্ড্রিয়াল ফ্র্যাকশন, এরকম কোনো সাবসেলুলার ফ্র্যাকশন হতে পারে, কোনো সুপ্রামলিকিউলার কমপ্লেক্স হতে পারে, লাইক রাইবোসোম, ইটস আ সুপ্রামলিকিউলার কমপ্লেক্স।
কোনো আইসোলেটেড মাইক্রোমলিকিউল হতে পারে, লাইক আ ডিএনএ, হ্যাঁ, or protein, etc. So all this comes under biological particles. The subcellular fractions, আবার বলছি membrane fraction, nuclear fraction, mitochondrial fraction, supramolecular complexes, ribosome, isolated macromolecules, biological macromolecules, could be a protein, could be a nucleic acid. এটা তো গেল গিয়ে হচ্ছে বায়োলজিক্যাল যে পার্টিকেলস, সেগুলোকে আমরা কি করতে পারি, সেপারেট করতে পারি, আইসোলেট করতে পারি আর অ্যানালাইজ করতে পারি। we can separate, we can isolate, and subsequently we can analyze. But what about this centrifugal force? এই centrifugal force ব্যাপারটা কি? তার আগে যে আমাদের বিখ্যাত একজন সায়েন্টিস্ট, যিনি ফার্স্ট অ্যানালিটিক্যাল সেন্ট্রিফিউজ ডেভেলপ করেছিলেন, সেডবার্গ, 1920-তে। ঠিক আছে, সুপর্ণা, এই যে বলা হয় যে ইউক্যারিওটিক রাইবোসোম 80S, প্রোক্যারিওটিক রাইবোসোম 70S, এই এসটা কি তুমি আমায় বলতে পারবে? হোয়াট ইজ দিস এস, সুপর্ণা? আইডিয়া নেই, ওকে, নো প্রবলেম। আমার মনে হয় সুপর্ণা আবার ঘুমিয়ে পড়েছে। তো তোমরা জানো তো হোয়াট ইজ দিস এস? কারণ এই এসটাকে সেডিমেন্টেশন রেট, হ্যাঁ, অবভিয়াসলি ইটস দ্য স্টেডবার্গ। ওকে, দ্যাটস দ্য ইউনিট। ওকে, এনিওয়ে, আমি যেটা বলতে চাইছি এটা তো আমি প্রত্যেকবার ডিফাইন করতে দিই। নাও দ্য থিং ইজ দ্যাট হোয়াট ইজ দিস সেন্ট্রিফিউগাল ফোর্স? আমাকে কে একটু বোঝাবে যে এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা ব্যাপারটা কি এক্স্যাক্টলি? কারণ এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা বেসিক্যালি কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্সের ওপর কিন্তু সেন্ট্রিফিউজ কাজ করে না। ঠিক আছে, কারণ সেন্ট্রিফিউগাল ফোর্সটা একটা সিউডো ফোর্স, ওরকম তো অ্যাকচুয়াল কোনো ফোর্স অ্যাক্ট করে না। ইয়ে কাজ করে কিন্তু হচ্ছে যে যদি ফোর্সের পার্সপেক্টিভে আমরা ভাবতে চাই, যদি ফোর্সের পার্সপেক্টিভে আমরা ভাবতে চাই, তাহলে একটা সেন্ট্রিফিউজ কিন্তু ওয়ার্ক করে বেসড অন গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, বেসড অন গ্র্যাভিটেশনাল ফোর্স। এছাড়াও আরো অনেক জিনিস আছে যেটার উপর বেস করে সেপারেশনটা হয়। ঠিক আছে, আমরা প্রত্যেকটা প্যারামিটারে ভিজিট করব, সো ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট। ঠিক আছে, বাট ইয়া, দিস গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা ও এক্সপিরিয়েন্স করছে, অবভিয়াসলি সেটা করসপন্ডিং যখন জিনিসটা ঘুরছে, তো একটা সিউডো ফোর্স তো অবশ্যই জেনারেটেড হচ্ছে, যে সিউডো ফোর্সটাকে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স বলে থাকি। বাট হোয়াট ইজ দিস সেন্ট্রিফিউগাল ফোর্স? যে ফোর্সটা মানে কোনো অ্যাওয়ে ফ্রম সেন্ট, হ্যাঁ, মানে আমাকে ফার্স্ট বলো যে অ্যাকচুয়ালি কি এই ধরনের কোনো ফোর্স কোনো অবজেক্টের উপর কাজ করে, নাকি দিস ইজ জাস্ট আ ব্যালেন্সিং ফোর্স? কোন ফোর্সটা কাজ করে আর এই ফোর্সটা এক্স্যাক্টলি কি, সেটা আমাকে একটু বলো। কারোর কোনো আইডিয়া নেই? অ্যাকচুয়ালি ব্যালেন্সিং ফোর্স, এটা অ্যাওয়ে ফ্রম সেন্টার কাজ করে, মানে সেন্টার থেকে দূরে যাওয়ার জন্য এটা কাজ করে সেন্ট্রিফিউগাল ফোর্স। আর ওখানে অপোজিট হচ্ছে সেন্ট্রিপেটাল, তো সেন্ট্রিফিউগাল আর সেন্ট্রিপেটাল দুটো ব্যালেন্স করে একে অপরকে। দুটো ব্যালেন্স করে একে অপরকে, ভেরি গুড। সেন্ট্রিফিউগাল ফোর্সটা হচ্ছে গিয়ে অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার, আর সেন্ট্রিপিটাল ফোর্সটা হচ্ছে গিয়ে টুয়ার্ডস দ্য সেন্টার। ঠিক আছে, আচ্ছা, এখানে কে দেখি ভালো জানে একটু ফিজিক্স, একটু তার থেকে শুনি। তুমি একটা নাগরদোলায় ঘুরছো, নাগরদোলা কি জানো নিশ্চয়ই? ঠিক আছে, মানে ওই উঁচু গুলো না, এমনি নর্মাল মেরিগো রাউন্ড যেটা, সেটাই ঘুরছো। এবার যদি হঠাৎ করে তুমি ছিটকে যাও, হঠাৎ করে তুমি ছিটকে যাও, তুমি কোন ডিরেকশনে যাবে? সুপর্ণা আছো? সুপর্ণা আছো? হ্যাঁ স্যার আছি, তুমি নাগরদোলায় চড়েছো কখনো? কিন্তু নেট প্রবলেম করছে, আমার খুব ডিস্টার্ব করছে, তোমার মাঝে মাঝে গলা, শুনতেও পাচ্ছি না। তোমার গলা মমতা ব্যানার্জির থেকে বেটার শোনা যাচ্ছে। তুমি আমাকে বলো, তুমি নাগরদোলায় চড়েছো কখনো? হ্যাঁ, এবার নাগরদোলায় যদি
নাগরদোলায় যদি হঠাৎ করে তুমি ছিটকে যাও তাহলে তুমি কোন ডিরেকশনে যাবে? হ্যাঁ সেটা তো জানি না, উপর থেকে যদি ছিটকে যায় তাহলে তো অনেক দূরে চলে যেতে পারি, না তুমি মানে ওপর যেহেতু থেকে স্পিড দিয়ে ঘুরি। ছিটকে ফেলতে হবে একবার। দেখেছো তো, আমি চিরকাল বলছি সুপর্ণা তোমাকে মারার, এই শুভঙ্কর তোমাকে মারার প্ল্যান করছে। ঠিক আছে, কলেজ খোলা থাকলে এতদিনে মেরেই দিত। বলছে যে এইটা নাকি দেখার দেখার জন্য নাকি তোমাকে ছিটকে ফেলে দিতে হবে ইয়ের থেকে, নাগরদোলা থেকে। বুঝতে পেরেছো তো? তার মানে আমরা এত আর্সেনিক নিয়ে কাজ টাজ করি, ওটার এফেক্ট দেখার জন্য একটু আর্সেনিক খেতে হবে। ওকে, সো লেট মি আনসার দিস, নাকি কেউ এটা আনসার করতে পারবে? আচ্ছা, কারুর এরকম মনে হয় কি যে টুয়ার্ডস দ্য সেন্টার চলে যাবে, সেন্ট্রিপিটাল ফোর্সটা যেদিকে কাজ করছে সেদিকে চলে যাবে? না স্যার, কখনো দূরে যাবে না। দূরে চলে যাবে, সেন্টারের থেকে দূরে, পারপেন্ডিকুলার ট্যানজেন্ট ভাবে বরাবর দূরে হবে। হ্যাঁ, কি বরাবর? ট্যানজেন্ট বরাবর যাবে, যে ছিটকে এক্স্যাক্টলি, গেল। ট্যানজেন্ট বরাবর যাবে, বা ও যেটা বললো পারপেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস অফ রোটেশন। অবশ্যই ট্যানজেন্ট বরাবর বেরিয়ে যাবে। হ্যাঁ, ট্যানজেন্ট ইজ পারপেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস অফ রোটেশন। ঠিক আছে, কেন এটা হচ্ছে, যে কেন সেন্ট্রিপিটাল ফোর্সটা কাজ করা সত্ত্বেও ও সেন্টারের দিকে ছিটকে গেল না, অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার ছিটকে গেল? তো এই অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার ছিটকে যাওয়ার কারণটা হচ্ছে গিয়ে যে ওই যে এই সরি সরি সেন্টারের দিকে ছিটকে গেল না, ট্যানজেনশিয়ালি ছিটকে গেল। তার কারণ হচ্ছে এই যে সেন্ট্রিপিটাল ফোর্সটা ছিল, this centripetal force is actually balanced by another force, that is the centrifugal force, which is equal and opposite in direction to the centripetal force, equal in magnitude and opposite in direction. Okay, you can mute yourself, no problem. Okay, ঠান্ডা লেগে গেছে। Okay, so this sorry, this centrifugal force, this is equal in magnitude and opposite in direction, যার জন্য সুপর্ণা কিন্তু সেন্টারের দিকে ছিটকে বেরিয়ে যাচ্ছে না, ট্যানজেনশিয়ালি ছিটকে বেরিয়ে যাচ্ছে। তো a centripetal force is always acting on her when she is moving in a circular path, মানে একটা রোটেশনাল মোশন এক্সপিরিয়েন্স করছে বা একটা সার্কুলার পাথে মুভ করছে, বাট সে কিন্তু অ্যাক্সিস অফ রোটেশনের দিকে ছিটকে যাচ্ছে না। কারণ সেই দিকে মানে সেইটাই যদি হতো তাহলে কিন্তু এটা ভাবতে হবে যে পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরছে, এন্ড সূর্যের গ্র্যাভিটেশনাল পুলটাও আছে, ডাইরেক্ট গিয়ে সূর্যে কোলাইড করে সূর্যের সঙ্গে কিন্তু মিশে যেত, কিন্তু সেটা হচ্ছে না। ফরগেট অ্যাবাউট দ্যাট। এইবার যেটা ব্যাপার হচ্ছে যে আমরা একটু বায়োলজিতে চলে আসি, যে আমাদের যে বায়োলজিক্যাল স্পেসিমেন গুলো সেপারেট হচ্ছে, কারণ নর্মাল যখন আমি সেন্ট্রিফিউজ করি, ঠিক আছে, তাই সেই সেই সেপারেশনের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, বাট হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া যেটাকে আমরা নিজেরা ম্যানিপুলেট করতে পারি, নিজেদের হাতে ম্যানিপুলেট করতে পারি? হোয়াট ইজ দ্যাট ক্রাইটেরিয়া? ক্যান ইউ পিপল টেল মি? কোন জিনিসটার সাহায্যে আর কি আমরা কোন জিনিসটাকে কন্ট্রোল করি? স্পিডটাকে আর রেডিয়াসটাকে কন্ট্রোল করে। স্পিডটা, রেডিয়াসটাকে তুমি কি করে কন্ট্রোল করবে? তোমার কাছে তো যে রোটারটা আছে, সেই রোটারে খাঁজ আছে, সেখানে তুমি এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। তোমার কাছে যে রোটারটা আছে সেই রোটারে জায়গা আছে যেখানে তুমি সেন্ট্রিফিউজ এই মাইক্রোফিউজ গুলো বসাতে পারছো, ঠিক আছে? এবারে সেই রোটারটা তো যা রেডিয়াস, মানে সেন্টার অফ রোটেশন বা রোটেশনের যে অ্যাক্সিস, রোটেশনাল অ্যাক্সিসের থেকে ওই খাঁজগুলোর যা ডিস্টেন্স, ক্যান ইউ কন্ট্রোল দ্যাট? তাহলে তো রোটারটাকে ভাঙতে হবে, ভেঙে ছোট বা বড় করতে হবে। ইজ ইট পসিবল? সব রোটারের কি ওই ডিসটেন্স সেম থাকে সব সেন্ট্রিফিউগাল রোটারে? হ্যাঁ, অফকোর্স তুমি যদি রোটারটা বসাও, এরকম তো কোনো রোটার নেই যেখানে তুমি বসানোর জায়গাটাকে, মানে ইটস আ রোটার ইজ আ রিজিড অবজেক্ট, রাইট? রোটারটা হচ্ছে কি একটা রিজিড অবজেক্ট। তুমি যদি সুইঙ্গিং বাকেটের কথা বলো, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। হ্যাঁ, সুইঙ্গিং বাকেট একটা আছে যেখানে রোটারটা রিজিড নয়, ঠিক আছে? সেটা আলটিমেটলি কি হবে, ওটা সেটা আমরা আসবো। সেটা হচ্ছে যে একটা বাচ্চাকে যদি তুমি এরকম হাত দিয়ে ধরে ঘোরাও, তখন কি হয়? ছোট বাচ্চাকে
প্রথমে বাচ্চাটা তোমার মাটির কাছে পায়ের কাছে থাকে, আস্তে আস্তে যেই তুমি স্পিড বাড়াচ্ছ ঘোরানোর, বাচ্চাটা কিন্তু এরকম পারপেন্ডিকুলার হয়ে যায় টু দ্য অ্যাক্সিস অফ রোটেশন। যদিও এটা খুব সাবধানে করা উচিত, হ্যাঁ, কারণ বাচ্চাটা লেগে যেতে পারে। বাট দিস ইজ দ্য থিং, যে তুমি বাচ্চাটাকে হাত ধরে এরকম ঘোরাচ্ছ, তো প্রথমে সে কিন্তু মাটির কাছাকাছি থাকবে, যেই তুমি স্পিড বাড়াবে আস্তে আস্তে কিন্তু সে তোমার পারপেন্ডিকুলার হয়ে যাবে, যেটা সুইঙ্গিং বাকেট একটা সেন্ট্রিফিউগেশন কনসেপ্ট আছে সেখানে আছে। বাট আদার দ্যান দ্যাট তুমি তো এই আরটাকে চেঞ্জ করতে পারছো না। এই আর এর ব্যাপারটা কি, হোয়াট ইজ দ্য রেডিয়াস? এই রেডিয়াসটা বেসিক্যালি কি? হ্যাঁ, রেডিয়াল ডিস্টেন্স অফ পার্টিকেল ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন। এই রেডিয়াসটা হচ্ছে যে মাঝখানে যে ওই যে জিনিসটা যেটা ঘুরছে, যেটা রোটারটাকে ঘোরাচ্ছে, সেইখান থেকে তোমার মাইক্রোফিউজটা তুমি রোটারের মধ্যে যেখানে বসাচ্ছ, সেইখান থেকে তোমার মাইক্রোফিউজটা তুমি রোটারের মধ্যে যেখানে বসাচ্ছ, তার যে দূরত্বটা, সেই দূরত্বটাই তো হচ্ছে রেডিয়াস। তো সেইটাকে যদি তোমার চেঞ্জ করতে হয়, তাহলে তোমার রোটারটাকে ভাঙতে হবে, ভেঙে ওই মাইক্রোফিউজ বসানোর জায়গাটা চেঞ্জ করতে হবে। সো দ্য রেডিয়াস ইজ কনস্ট্যান্ট, ইউ ক্যানট চেঞ্জ ইট। হোয়াট ইউ ক্যান ডেফিনেটলি চেঞ্জ ইজ দ্য স্পিড। ঠিক আছে, হোয়াট ইউ ক্যান ডেফিনেটলি চেঞ্জ ইজ দ্য স্পিড, কারণ স্পিডটা তোমার হাতে আছে। তুমি সেটাকে ইয়ে করতে পারছো, যে 10,000 আরপিএম করতে পারছো, 2,000 আরপিএম করতে পারছো, 13,000 আরপিএম। 13,000 আরপিএম তো আমাদেরটাই ওঠেও না, তাই করতে পারছো। কিন্তু ব্যাপারটা হচ্ছে ফর ডিফারেন্ট রোটার আর ইজ ডিফারেন্ট। রোটারটা যদি বড় হয়, সাইজটা যদি বেশি হয় একটা রোটারের, বাবা 10 মিনিট, রোটারটা যদি বড় হয়, সাইজটা যদি বেশি হয় একটা রোটারের, তখন কি হবে? আর এর ভ্যালুটা বেশি হবে। যদি রোটারটা ছোট হয়, সাইজটা কম হয়, তখন কি হবে? আর এর ভ্যালুটা কম হবে। এইবার একটা জিনিস ভেবে দেখো, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে দ্য সেপারেশন ইজ আলটিমেটলি বেসড অন জি। ঠিক আছে, হোয়াট ইজ দিস জি? এই যে এখানে লেখা আছে দিস সেপারেশন ইজ বেসড অন জি, হোয়াট ইজ দিস জি? কে বলবে আমায় জিটা কি? সেন্ট্রিফিউগাল ফোর্স, নো, সরি সেন্ট্রিফিউগাল ফোর্স নয়, সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য মিস্টেক। আরসিএফ, দেখো আমরা যখন একটা সেন্ট্রিফিউজ ব্যবহার করি, তো দুটো জিনিস লেখা থাকে, আরপিএম এবং আরসিএফ। তোমরা নিশ্চয়ই এটা খেয়াল করেছো, এই দুটো জিনিস কিন্তু দেখায় যে কত আরপিএম কত আরসিএফ। ঠিক আছে, আরসিএফটা হচ্ছে রোটেশনাল সেন্ট্রিফিউগাল ফোর্স। এবার তুমি আমাকে বলবে, স্যার নিউটনিয়ান মেকানিক্সের জীবনেও মাসটা চেঞ্জ হয়, তাহলে আপনি মাসের ব্যাপারটা আনছেন কেন? দ্যাটস ট্রু, বাট আমরা যদি প্রিন্সিপাল ওয়াইজ বলি, দুটো কিন্তু সেম নয়। কারণ ফোর্স হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে আরসিএফ বা রোটেশনাল সেন্ট্রিফিউগাল ফোর্সটা কি হবে এখানে? এম ইনটু ওমেগা স্কোয়ার আর। তাই তো, ঠিক বলছি তো? ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, ক্লাস 7 এর ফিজিক্স বাবা, এতে কিচ্ছু নেই। লিনিয়ার ভেলোসিটির সঙ্গে কিসের রিলেশন? কি রিলেশন? লিনিয়ার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ভেলোসিটির কি রিলেশন? কে একটা কিছু বলার চেষ্টা করছে, কেউ জানে না? সায়ন দাস একটা কিছু বলার চেষ্টা করছে, কিন্তু ওর গলা শোনা যাচ্ছে না। তো আমি ধরে নিচ্ছি ও এটা জানে, কারণ এই বেসিক ফিজিক্সটা না জানার কোনো কথা নেই। আচ্ছা ছাড়ো ছাড়ো, হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি, ইটস ওকে। ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা। ঠিক আছে, ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা। তাহলে আমরা জানি সেন্ট্রিফিউগাল ফোর্স এবং সেন্ট্রিপিটাল ফোর্স দুটোর ম্যাগনিটিউড সেম। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্সটা যদি এমভি স্কোয়ার বাই আর হয়, আর আর ভি এর জায়গায় যদি আমি আর ওমেগা বসাই, তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সটাও হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, এবং সেন্ট্রিফিউগাল ফোর্সটাও হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে এখানে অ্যাক্সিলারেশনটা হচ্ছে গিয়ে ওমেগা স্কোয়ার আর। ওকে, দিস ইজ দ্য সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন। এই ব্যাপারটা ক্লিয়ার হলো?
হোয়াট ইজ অ্যাঙ্গুলার ভেলোসিটি? অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটাকে বলা হয় রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, রেডিয়ান পার সেকেন্ড মানে 360 ডিগ্রি, দ্যাটস পাই রেডিয়ান। তো কতটা বেসিক্যালি ও সার্কুলার পাথে ঘুরছে পার সেকেন্ড, সেটা হচ্ছে গিয়ে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা ওমেগা। ঠিক আছে, এই অ্যাঙ্গুলার ভেলোসিটি বা ওমেগা এর সঙ্গে লিনিয়ার ভেলোসিটি রিলেশন হচ্ছে ভি এর, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সটাকে যদি আমরা ইন টার্মস অফ লিনিয়ার ভেলোসিটি এক্সপ্রেস করি, দ্যাট ইজ এমভি স্কোয়ার বাই আর। সেন্ট্রিফিউগাল ফোর্সটাও সেম, কারণ ইকুয়াল ইন ম্যাগনিটিউড, অপোজিট ইন ডাইরেকশন, দ্যাট ইজ এম ওমেগা স্কোয়ার বাই এই দ্যাট ইজ অলসো এমভি স্কোয়ার বাই আর। ভিটাকে আর ওমেগা দিয়ে যদি আমি রিপ্লেস করি, তাহলে এটা দেখতে পাবো যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা, রোটেশনাল সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, m omega square r. Also this force is equal to m into a, that is mass into acceleration. So acceleration is equal to omega square r. এই যে omega square r, that is nothing but the centrifugal acceleration or g. এই g টার উপর বেস করে এবং the radial distance, that is the distance from the center of the rotation axis, মানে rotate from the rotational axis, মানে সেন্ট্রিফিউজের মধ্যে ওই যে লোহার একটা জিনিস একেবারে সেন্টারে থাকে না, যার উপর আমরা রোটারটাকে বসাই। মনে করে দেখো, সেন্ট্রিফিউজের মধ্যে একটা লোহার একটা জিনিস আছে এরকম সিলিন্ড্রিক্যাল, যেটার উপর আমরা রোটারটাকে বসাচ্ছি। ওই জিনিসটার থেকে আমার সেন্ট্রিফিউজের যে এন্ড, যেখানে আমি মাইক্রোফিউজ বসাচ্ছি, ওই যে টোটাল যে ডিসটেন্সটা, সেটা হচ্ছে গিয়ে আর। সেইটা এবং কি অ্যাক্সিলারেশনটা আমি অ্যাপ্লাই করলাম, তার উপর বেসিক্যালি যেটা আমাদের হাতে কন্ট্রোল আছে, ঠিক আছে, এই সেপারেশনটা হয়। ওকে, এই সেপারেশনটা হয়, কিন্তু এই সেপারেশনের কিন্তু আরো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, শুধু ওই দুটোর উপর বেস করে সেপারেশন হয় এরকম ভাবাটাও কিন্তু ভুল। ওকে, তো আমাদের সময় বেশি নেই, বাট এই যে জিনিসটা একটু আমরা দেখে নিই, সেটা হচ্ছে যে কি, এইটা হচ্ছে গিয়ে অ্যাক্সিসটা, ওই লোহার যে সিলিন্ড্রিক্যাল জিনিসটা যার উপর রোটারটাকে বসাচ্ছি। একটা অ্যাঙ্গেলে আছে রোটারটা, এরকম বিভিন্ন ধরনের রোটার হতে পারে, সেগুলোও আমরা পড়বো। আগে কি ছিল, এই যে পার্টিকেলস গুলো ছিল, এগুলো এই যে ধরো মিডিয়ামটা এরকম সাসপেন্ডেড ছিল। সেন্ট্রিফিউজ করার পর কি হলো, সেই সাসপেন্ডেড পার্টিকেলস গুলো পেলেট হয়ে গেল, আর এইটা সুপারনেটেন্ট হয়ে গেল। সবসময় একটা জিনিস বুঝবে, সেটা হচ্ছে যে এই যে পেলেটটা ফর্ম হবে, ইট উইল বি অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার। যার জন্য আমরা বলতে পারি যে দো গ্র্যাভিটি ইজ দ্য অনলি ফোর্স দ্যাট ইজ gravity is the only force that is eventually the real force which is resulting in the pelleting or the precipitation of the particle, বা in pelleting down the particle. Precipitation কথাটা আমি ইউজ করব না। গ্র্যাভিটি, খুব মন দিয়ে শোনো কথাটা, গ্র্যাভিটি is the only force which is the real force in precipitation, এই pelleting of the particle, pelleting down of the particle. But since there is a circular motion and there is a g, so a pseudo force is always acting. এই pseudo ফোর্সটার জন্য কিন্তু away from the center, আবার বলছি, সেন্ট্রিফিউজ কেন বলা হয়, সেন্ট্রিপিট কেন বলা হয় না? এটাকে তো সেন্ট্রিপিটও বলা যেত, সেন্ট্রিপিটাল ফোর্সের উপর কাজ করছে তাই সেন্ট্রিপিট বলা যেত। সেন্ট্রিপিট তো বলা হয় না, সেন্ট্রিফিউজ বলা হয়, কারণ দিস পার্টিকলস উইল বি পেলেটেড away from the center. তোমরা একটু ভালো করে মনে করে দেখো যে যদি ব্যাকটেরিয়াল সেল এমনি তুমি মাইক্রোফিউজে নিয়ে সেটাকে ঘোরাও, সবসময় away from the center কিন্তু সেলগুলো পড়ে। তুমি যেভাবেই বসাও, পরের বার তুমি যদি এইভাবে বসিয়ে দাও যে যেখানে পেলেটটা পড়েছে সেটাকে টুয়ার্ডস দ্য সেন্টার বসিয়ে দাও, ও ঠিক ঘুরে যাবে। পেলেটটা সবসময় একই জায়গায় কালেক্টেড হবে এবং পেলেটটা কিন্তু সবসময় away from the center কালেক্টেড হবে। পেলেটটা সবসময় একই জায়গায় কালেক্টেড হবে এবং পেলেটটা কিন্তু অলওয়েজ away from the center কালেক্টেড হবে। তো এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। গ্র্যাভিটি একটা ফোর্স যেটা কাজ করছে, রিয়েল ফোর্স যেটা। অন্য ফোর্স, যেহেতু তুমি একটা সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন দিচ্ছ,
অবভিয়াসলি দেয়ার ইজ আ রোটেশনাল মোশন, একটা সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করছে এবং সেটাকে অপোজ করার জন্য একটা সিউডো ফোর্স, দ্যাট ইজ সেন্ট্রিফিউগাল ফোর্সও কাজ করছে। সিন্স দ্য pellet is always formed away from the center, this process of separating the pellet from the supernatant is called centrifugation. কারুর যদি কোনো ডাউট থাকে বলো, আজকে এই অবধি, আবার আমরা কাল পরশু বসছি, কারুর যদি কোনো ডাউট থাকে বলো। সো কারুর কোনো ডাউট নেই, which is very good. ফাইন, নো প্রবলেম। এখন অবধি কোনো ডাউট হওয়ারও কথা তাহলে না। স্যার হ্যাঁ বলো। মানে যে সেন্ট্রিফিউজ ফোর্স তার উপর তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের কোনো এফেক্ট পড়ে না? না না না, দেখো দুটো ডিফারেন্ট ফোর্স, ঠিক আছে, দুটো তোমার ডিফারেন্ট ফোর্স ডিফারেন্ট ভাবে কাজ করছে। ওকে, সেন্ট্রিফিউগাল ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্সের এফেক্ট পড়ে না এরকম না। ওখানে তুমি দেখবেই লেখা আছে গ্র্যাভিটেশনাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স এই দুটোর উপর বেস করে হয়। গ্র্যাভিটেশনাল ফোর্সটা ইজ দ্য রিয়েল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্সটা হচ্ছে জাস্ট একটা সিউডো ফোর্স। এই ব্যাপারটা এইভাবে তুমি বোঝো যে যখন তুমি একটা নাগরদোলায় ঘুরছো, তুমি সেন্টারে গিয়ে ধাক্কা মারছো না নাগরদোলায়, কারণ একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে। তার মানে তো এটা নয় যে তুমি আকাশে উড়ে যাচ্ছ, তুমি নাগরদোলায় যে সিটটায় বসে আছো সেই সিটটাতেই বসে আছো, তার কারণ তোমার উপর একটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে। গ্র্যাভিটেশনাল ফোর্সটা যদি কাজই না করতো তাহলে তো তুমি সিটটাতেই বসতে না। মানে তাহলে কি হতো জানো তো, ওইটা মাইক্রোফিউজের তলায় পড়তো না পেলেটটা, তাহলে মাইক্রোফিউজের গায়ে পড়লো বা